শিক্ষক মানে আমরা জানতাম সমাজে তারা অত্যন্ত উচ্চ পর্যায়ে, তাদেরকে সম্মান করে চলা হতো। এখন শিক্ষক দেখলেই কোথাও গিয়ে চুরি করে চাকরি পেয়েছে বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ শিক্ষকদেরকেও দিনের পর দিন যেভাবে ছোট করা হচ্ছে। আসলে পশ্চিমবঙ্গে না এখন যেটা মুশকিল হয়েছে, এটা নিয়ে বিস্তৃত এখানে বলা আমার পক্ষে খুব মুশকিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে শিক্ষার তো একটা অবমূল্যায়ন ঘটেছে। শিক্ষা দুর্নীতির যে শিক্ষা প্রক্রিয়া, শিক্ষক নিযুক্তি প্রক্রিয়ার যে দুর্নীতি, হ্যাঁ, তার পিছনেই এই ফ্যাক্টরগুলো কাজ করেছে। এখন তার ফলে একটা সাময়িকভাবে মনে হচ্ছে যে শিক্ষকরা বিপন্ন, শিক্ষকদের সামাজিক মর্যাদা নেই, ছেলে মেয়েদের মনেও খুব অনিশ্চয়তা, যারা হয়তো পাশ করে শিক্ষকতার জন্য পরীক্ষা দিত তারাও দ্বিধাদ্বন্দ্ব করছে। তো আমার মনে হয় এই অবস্থাটা আমরা চাইলে কাটিয়ে উঠতে পারি। মানে সরকারকে তো একসময় বুঝতে হবে যে মানুষ কি চান, বা বাংলার মানে প্রকৃত মানে ইয়েটা কী, মানে কোথায় আমাদের গন্তব্যটা কী, এটা বুঝতে হবে। এটাকে আমি মনে করব না কোনো পার্মানেন্ট ক্ষতি। তবে সব দিক দিয়ে দেখতে গেলে শিক্ষার জন্য যতখানি করার কথা এবং যতখানি শিক্ষার গুণমান নিয়ে যতখানি আলোচনা হওয়ার কথা আমাদের রাজ্যে, সেটা কিন্তু হচ্ছে না। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী ম্যাম। আমি প্রথমে যে প্রশ্নটা করবো, এই মুহূর্তে এই সমাজের যা অবস্থা, বা এই যে বলুন আমাদের এই রাজ্যেরই যা অবস্থা, রাজনৈতিক দলগুলো তারা সাধারণ মানুষের রুটি রোজগারের থেকে বেশি ধর্ম নিয়ে রাজনীতি করতে আমরা দেখছি। মানুষ তার কাজ পাচ্ছে না, কর্মসংস্থান নেই, গরিব মানুষ 100 দিনের টাকা পাচ্ছে না, কিন্তু কোথায় কোন মন্দির হচ্ছে সেটা নিয়ে বড় বড় সভা হচ্ছে, কোথায় কোন মসজিদ হচ্ছে সেটা নিয়ে বড় বড় সভা হচ্ছে। কি বলবেন এই বিষয়টাকে একজন সাহিত্যিক হিসাবে কিভাবে দেখছেন? খুবই দুর্ভাগ্যজনক। এটা তো হওয়ার এমন কথা ছিল না, কারণ বাংলায় এর কোনো রকম পরিস্থিতি বা পরিসরও ছিল না। আসলে আমি যেটা বলছিলাম আমার কথায়, যে আমরা এতটাই নির্বাচন সর্বস্ব হয়ে গেছি যে মানুষের জীবনের রোজকার যে ঘটনাগুলো, ইস্যুগুলো, যেগুলো নিয়ে তারা বাঁচে, যেমন বলছিলাম যে মেয়ে এবং পুরুষের সমান মজুরি নেই, এবং পিএফের টাকাগুলো কোথায় যাচ্ছে আমরা জানি না। পুরুষদের মজুরি মেয়েদের থেকে বেশি হলেও সেখানে আপনার ন্যূনতম মজুরি নেই। মানুষ কাজের খোঁজে বাইরে যাচ্ছে এমন সব রাজ্যে যেখান থেকে আগে মানুষ আমাদের এখানে কাজ করতে আসতো। তো আমরা যদি আমাদের অর্থনৈতিক যে দিকটা সেটাকে মজবুত না করি, আমরা যদি চাকরির ব্যবস্থা না করি, কত পদ শূন্য পড়ে আছে, শিক্ষিত ছেলে মেয়েদের বা যাদের শিক্ষা সম্পূর্ণ ট্রেনিং না দিই, মানে দেশটা চলবে কীভাবে? মন্দির মসজিদ করে তো দেশ চলবে না। এবং আমরা দেখলাম যে কদিন আগে দুর্গাঙ্গনের শিলান্যাস হলো, যেটা নিউ টাউনের হিটকোর জায়গা, এবং অন্যদিকে শিলিগুড়িতে সেখানেও মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। এবং এই যে বিষয়গুলো এখন হচ্ছে, এই বিষয়গুলোর বাইরে গিয়ে আমরা দেখছি অন্যদিকে হুমায়ুন কবির তার মসজিদ তৈরি করছে। কিভাবে দেখছেন? মানে সাধারণ মানুষের রুটি রুজির কথা কেউ বলছে না, অন্যদিকে মহিলাদেরকে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে ভুলিয়ে রাখা হচ্ছে, কোথাও গিয়ে তাদের স্বনির্ভর করার নাম করে 1000 টাকা তাদের হাতে ধরিয়ে দেওয়া গেছে। না, মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিন, এটা সারা ভারতবর্ষেই হচ্ছে। মেয়েদের কাছে একটা এক্সট্রা টাকা যেটা তারা খরচ করতে পারে, তাতে আমার কোনো কথা আপত্তি নেই। তবে এটা মনে করবেন না যে লোকে একসঙ্গে ভুলে যাচ্ছে। প্রথম কথা, এটা দুর্গা মন্দির হবে এবং সেখানে লোক দেখতে আসবে, সেখানে দোকান হবে, এইভাবে মহাকাল মন্দির হবে। মানে এটা তো একটা বিশেষ পরিস্থিতিকে রেসপন্ড করার জন্য এই কাজগুলো করা হচ্ছে, এবং সাধারণ মানুষের চোখে এগুলো দিয়ে মানে কোনোভাবেই মায়াজাল সৃষ্টি করা যাবে না। এগুলো তো কোনো প্রয়োজন নেই আমাদের। এগুলো করলে কি সত্যি শিল্প হবে বলে মনে করে? কী করে হবে আপনি বলুন তো? আমরা যে একটা পুরীতে একটা জগন্নাথ একটা মন্দির হলো, সেই জগন্নাথ মন্দির ঠিক আছে জনগণের অর্থে হলো, সেটাকে আমরা পঞ্চায়েতকে দিতে পারতাম, তাহলে সেই মন্দিরে যে টাকা পয়সা হচ্ছে বা সেগুলোতে একটা স্বচ্ছতা থাকতো। একটা ট্রাস্ট গঠন করে তার মাধ্যমে টাকা নেওয়া হচ্ছে, দুর্গা মন্দির হবে। আমাদের কি দরকার ছিল? আমি নিজে কলকাতার প্রতিমা শিল্পীদের নিয়ে কাজ করেছি। তারা মানে কোবরপাড়ার মানুষরা চেয়েছিলেন তারা যে বিভিন্ন স্টাইলের মূর্তি নির্মাণ করেন, বিভিন্ন ঘরানার মূর্তি নির্মাণ করেন, সেগুলো সমস্ত বিসর্জন না দিয়ে একটা জায়গায় রাখা হোক মিউজিয়ামের মতন, যাতে মানে ধরুন 1940 থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কী কী রূপের বিবর্তন ঘটেছে সেটার একটা আইডিয়া থাকবে। এইটা করলে কোনো কাজ হতো। কিন্তু একটা দুর্গা মন্দির করে সেখানে প্রত্যেক দিন দুর্গা পুজো হবে, এটা কি একটা উন্নত সভ্য একটা পশ্চিমবঙ্গ, যেটা বিজ্ঞান চর্চায়, যেটা শিক্ষায় একদিন এমন একটা জায়গায় ছিল, তাদের জন্য একটা উপযুক্ত স্বপ্ন? মানে এটাকে আমি কোনোভাবেই শিল্পায়ন বলবো না।
অজস্র ছোট ছোট দোকান হচ্ছে, আপনি যেখানেই একটা রিসর্ট খুলবেন সেখানে শত শত দোকান হয়ে স্থানীয় তরুণীরা কী করবে, তারা দোকান খুলে বসছে। কিন্তু এটা কিন্তু ভবিষ্যতের জন্যে আমাদের অর্থনীতিকে কোনোভাবেই মজবুত করবে না। এবং ম্যাম আমরা যদি দেখি যে কেন্দ্রে এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে তারা বারংবারই এই ধর্ম নিয়ে রাজনীতি করে আসছে, এবং শুধু তাই নয়, এই যে বাংলা ভাষাকে কোথাও গিয়ে আক্রান্ত হতে হচ্ছে, বাংলা ভাষায় কথা বললে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, এবং বাংলা ভাষা বলা যাবে না, হিন্দিতে কথা বলতে হবে। অর্থাৎ কোনো রাজনৈতিক দলকে সত্যি ঠিক করে দিতে পারে যে এই মানে বাংলা ভাষায় কথা বলতে পারবে না, কি তারা কি খাবে কি পড়বে। পারে না বলেই তো তারা এত কথা বলছে। কথাটা হচ্ছে একটা কেন্দ্রীয় ভবনের চেষ্টা চলছে যে এক দেশ, এক নির্বাচন, এক রাষ্ট্র, এক ভাষা। এটা তো কোনো প্রয়োজন নেই। আমাদের শক্তি হচ্ছে আমাদের বিভিন্নতা, আমাদের বহু ভাষা। লোকে সবাই এগুলো জানে, এগুলো মানুষের চোখে এসব বলে ধুলো দেওয়া যাবে না। কিন্তু তারা যখন এগুলো করছে এবং এর মাধ্যমে মানুষের বিভাজন সৃষ্টি করছে, ভয় সৃষ্টি করছে, আমাদেরও কি সেই পথে হাঁটতে হবে? আমরা কি সেই ভাষাই বলবো? তাহলে পশ্চিমবঙ্গের যে শাসক দল তাদের মধ্যে এই যে জিনিসগুলো এখন আসছে, দুর্গা মন্দির, মহাকাল মন্দির, এগুলো কি প্রয়োজন ছিল না তো। তো যেভাবে বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে, বাংলা ভাষা দিনের পর দিন যদি এইভাবে আক্রান্ত হতে থাকে, তাহলে একজন সাহিত্যিক হিসেবে কি কি মনে করছেন যে কি হতে চলেছে? আমি তো বলবো এটা মোটেই ভাষার উপরে আক্রমণ নয়। এটা যেটা হচ্ছে এক বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়ের, তাদের মতো গরিব মানুষকে আক্রমণ করার জন্যে তাদের ভাষাগতভাবে চিহ্নিত করা হচ্ছে। এটা একটা উল্টো প্রক্রিয়া। বাংলা ভাষার কোনো বিপদ নেই, বাংলা ভাষায় আমরা যত লিখবো পড়বো, কিন্তু আরও অনেক কাজ আছে না। যেমন আমাদের লাইব্রেরিগুলো ভালো কাজ করছে না, লাইব্রেরিতে নিযুক্তি হচ্ছে না, আমাদের স্কুল কলেজে ছাত্রছাত্রীরা আসছে না, স্কুল থেকে ছেলেমেয়েরা মানে ওখান থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে। শিক্ষার একটা খুব বড় ক্ষতি হয়ে গেছে পশ্চিমবঙ্গে। তাটার সঙ্গে যে ভাষার যে একটা সম্পূর্ণ সম্পর্ক আছে তা নয়, কিন্তু এখন যে আক্রমণটা চলছে ওটা হচ্ছে মানুষের এক ধরনের মানুষকে ভয় দেখানোর চেষ্টা, যে তোমরা সংখ্যালঘু এবং তোমরা তার উপরে বাংলা বলো। এটা ভাষার উপর আক্রমণ, এটা হচ্ছে একটা সম্প্রদায়ের উপর আক্রমণ। আপনি শিক্ষা ব্যবস্থা অবনতির কথা দেখলেন। আমরা কয়েকদিন আগে দেখেছি যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। আগে শিক্ষক মানে আমরা জানতাম সমাজে তারা অত্যন্ত উচ্চ পর্যায়ে, তাদেরকে সম্মান করে চলা হতো। এখন শিক্ষক দেখলেই কোথাও গিয়ে চুরি করে চাকরি পেয়েছে বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ শিক্ষকদেরকেও দিনের পর দিন যেভাবে ছোট করা হচ্ছে। আসলে পশ্চিমবঙ্গে না এখন যেটা মুশকিল হয়েছে, এটা নিয়ে বিস্তৃত এখানে বলা আমার পক্ষে খুব মুশকিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে শিক্ষার তো একটা অবমূল্যায়ন ঘটেছে। শিক্ষা দুর্নীতির যে শিক্ষা প্রক্রিয়া, শিক্ষক নিযুক্তি প্রক্রিয়ার যে দুর্নীতি, তার পিছনেই এই ফ্যাক্টরগুলো কাজ করেছে। এখন তার ফলে একটা সাময়িকভাবে মনে হচ্ছে যে শিক্ষকরা বিপন্ন, শিক্ষকদের সামাজিক মর্যাদা নেই, ছেলে মেয়েদের মনেও খুব অনিশ্চয়তা। যারা হয়তো পাশ করে শিক্ষকতার জন্য পরীক্ষা দিত তারাও দ্বিধাদ্বন্দ্ব করছে। তো আমার মনে হয় এই অবস্থাটা আমরা চাইলে কাটিয়ে উঠতে পারি। মানে সরকারকে তো একসময় বুঝতে হবে যে মানুষ কি চান, বা বাংলার মানে প্রকৃত মানে এটা কি, মানে কোথায় আমাদের গন্তব্যটা কি, এটা বুঝতে হবে। এটাকে আমি মনে করব না কোনো পার্মানেন্ট ক্ষতি। তবে সব দিক দিয়ে দেখতে গেলে শিক্ষার জন্য যতখানি করার কথা এবং যতখানি শিক্ষার গুণমান নিয়ে যতখানি আলোচনা হওয়ার কথা আমাদের রাজ্যে, সেটা কিন্তু হচ্ছে না। ম্যাম আপনি আপনার বক্তৃতা রাখার সময় বুদ্ধিজীবীদের কথা বললেন। আমরা দেখেছি বুদ্ধিজীবীরা প্রতিবাদ করে, কিন্তু কোথাও গিয়ে তারাও যখন তারা ভোট দিতে যায় এই ধর্ম নিয়ে রাজনীতি যেটা চলছে তার বেড়াজালে আটকে যায়। তাই কোথাও গিয়ে আমাদের সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে না, পরিবর্তনের ডাক দিতে আমরা দেখছি। এটাও খুব একটা জটিল প্রশ্ন। আমি কীভাবে ভোট দিচ্ছি আমি জানি না, কিন্তু আপাতত তো যেখানে হিংসা বা যেখানে অন্যায় তার প্রতিবাদ তো করুক, তারা লিখলে তো একটা আমরা দেখতে পাবো চোখের সামনে মতামত তৈরি করছে। এবং সবসময় যদি আমরা প্রলোভনে থাকি যে আমাদের জন্য সরকার কী করলো, আমাদের তারা কী দিল, তাহলে তো মুশকিল। বুদ্ধিজীবীকে প্রলোভনের বাইরে আসতে হবে বুদ্ধিজীবীদের, কারণ তারা সাহিত্য নিয়ে কাজ করে। এবং আপনি যদি সাহিত্য শিল্পের চর্চা করেন, মানুষ আপনাকে বিশ্বাস করে, সেই বিশ্বাসের জায়গাটা আপনি ভাঙতে পারেন না।